ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি অথচ ইরানের চোরাই তেলেই বাঁচছে পাকিস্তান। ফাঁস জঙ্গি রাষ্ট্রের আসল রূপ। কখনো 50 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত মরুভূমি, আবার কখনো সীমান্ত জুড়ে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের গর্জন। এরই মাঝে প্লাস্টিকের কন্টেনার আর তেলের জার্কিন পিঠে বেঁধে ছুটে চলেছে হাজার হাজার মোটর সাইকেল। এমন এক অভিশপ্ত দেশ যেখানে সীমান্ত একদিন বন্ধ থাকলে দেশের একটা আস্ত প্রদেশের হাজারো উনুন আর জ্বলে না। কাশ্মীর ছিনিয়ে নেওয়া আর ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া ভিখারি পাকিস্তানের আসল চালিকা শক্তি কি তবে ইরানের চোরা পথে আসা চোরাই পেট্রোল ডিজেল? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব পাকিস্তানের অর্থনীতির কঙ্কালসার দশা, দেউলিয়া প্রশাসনের চরম ব্যর্থতা এবং কিভাবে একটি গোটা সমাজকে রাষ্ট্রীয় চরমপন্থার নামে অপরাধের অন্ধকূপে ঠেলে দেওয়া হয়েছে। এসব নিয়েই শুধু তাই নয়, প্রতিবেদনের শেষ অংশে আলোচনা করব এক চরম বিস্ময়কর ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে। যে পাকিস্তানের নিজের ঘর জ্বলছে, সেই দেউলিয়া পাকিস্তানি কিনা এখন দীক্ষা গুরু হতে চলেছে বাংলাদেশের। কেন ভারত বিরোধিতার অন্ধ মোহে বাংলাদেশ নিজের পায়ে কুড়ুল মারছে, জানাবো তার সম্পূর্ণ ইনসাইড স্টোরি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। কাগজি কলমে পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র হতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর বিস্তীর্ণ সীমান্ত এলাকাগুলোতে কোনো আইনি শাসন নেই। বিশেষ করে ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশ আজ সম্পূর্ণভাবে অপরাধ চক্র এবং চোরাচালানের ওপর নির্ভরশীল। পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় 1 কোটি লিটার তেল চোরাপথে ইরান থেকে পাকিস্তানে প্রবেশ করে। 2025 সালের পাকিস্তানের সিনেট কমিটির একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে বছরে প্রায় 280 কোটি লিটার তেল চোরাচালান হয় এদেশে। এর ফলে পাকিস্তান সরকার প্রতি বছর কর ও শুল্ক বাবদ প্রায় 27,000 কোটি রুপি রাজস্ব হারায়। একটা দেউলিয়া রাষ্ট্র যা IMF এর ভিক্ষার ঝুলির দিকে তাকিয়ে থাকে, তার জন্যই বিপুল পরিমাণ রাজস্ব হারানো আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। ইরানের তেলের উৎপাদন এবং সরকারি ভর্তুকির কারণে পেট্রোল ও ডিজেলের দাম বিশ্বের অন্যতম সস্তা। প্রতি লিটার মাত্র 5 মার্কিন সেন্ট, ভারতীয় মুদ্রায় ওই 4-5 টাকার মতো। অথচ পাকিস্তানে জ্বালানির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত দাম লিটার প্রতি 95 মার্কিন সেন্ট, প্রায় 80 টাকার বেশি। ইরানি তেলের এই সস্তা দরই পাকিস্তানের সাধারণ মানুষকে অপরাধের দিকে টেনে আনছে। ইরানে প্রতি লিটার তেলের দাম পাকিস্তানের চেয়ে প্রায় 70-80 টাকা কম হওয়ায় চোরাচালানকারীরা এটি এনে খোলা বাজারে বা সরাসরি পাকিস্তানের পেট্রোল পাম্পগুলোতে বিক্রি করছে। ভাবা যায়, পাকিস্তানের মূলধারার পেট্রোল পাম্পগুলো পর্যন্ত চোরাই তেলের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই চোরাচালান সিন্ডিকেট প্রমাণ করে যে পাকিস্তানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার, শিক্ষা বা কর্মসংস্থান দিতে ব্যর্থ। তথ্য বলছে শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই প্রায় 50,000 মানুষ সরাসরি এই অবৈধ তেল ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। একজন সাধারণ পাকিস্তানি নাগরিক এই ঝুঁকিপূর্ণ কাজে দৈনিক 1000 থেকে 1,500 টাকা পর্যন্ত আয় করেন। আবার রুটের মূল চালকেরা ঝুঁকি নিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 টাকা পর্যন্ত তুলে নেন। পাকিস্তানের মাস্কেল থেকে ইরানের সীমান্ত মাত্র 20 কিলোমিটার দূরে। পাহাড়, পাথর, ধূলিঝড় আর দুর্গম উপত্যকা পেরিয়ে এই তেল পরিবহনের পথ যেমন কঠিন, তেমনি মৃত্যু ফাঁদ। মহাসড়ক দিয়ে দালবান্দিন বা দেশের অন্য অংশে তেল নিয়ে যাওয়ার সময় সামান্য ধাক্কা লাগলেই তেলের কন্টেনারে বিস্ফোরণ ঘটে। 50 ডিগ্রি সেলসিয়াসে তীব্র গরমে ক্যানগুলো ফুলে ফেটে গিয়ে বহু পাচারকারী জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছে। পাকিস্তানের এই ব্যর্থ প্রশাসনিক মডেল আজ তার গোটা সমাজকে অপরাধী বানাতে বাধ্য করেছে। যুব সমাজ কোনো সুস্থ ধারার অর্থনীতির অংশ হতে পারছে না, তারা বাধ্য হচ্ছে চোরাচালানকারী দালাল অথবা উগ্রপন্থী গোষ্ঠীর ক্যাডার হতে। কারণ সীমান্ত একদিনের জন্য বন্ধ হলে করাচি বাসস্ট্যান্ডে ঈদে বাড়ি ফেরার বাস ভাড়া জোগাতে পারে না সাধারণ মানুষ। পাকিস্তানের মাস্কেল তহসিল থেকে শুরু হয়ে দুর্গম পাহাড়ি নালা ও বর্ষার কাদা পেরিয়ে তেল মূল ভূখণ্ডে ঢোকে। অন্যদিকে ওমান সাগরের উপকূলীয় অঞ্চল জিওনি এবং গোয়াদর থেকে স্পিড বোটের সাহায্যে ইরানি তেল পাকিস্তানে নিয়ে আসা হয়। মজার বিষয় হলো, এই অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জন্য পানীয় জলের তীব্র সংকট থাকলেও অলিগলিতে খাবারের দোকানের চেয়ে ইরানি ডিজেল ও পেট্রোলের ড্রামই বেশি চোখে পড়ে। শুধু জ্বালানি তেলই নয়, করাচির বাজারে আজ ইরানি ভোজ্য তেলও চোরাপথে আসছে এবং নতুন প্যাকেটে ভরে তা দেদার বিক্রি হচ্ছে।
এই পাচার চক্রের পেছনে রয়েছে অত্যন্ত জটিল ও নোংরা রাজনীতি। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা এবং পাকিস্তানের দুর্গম 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়ার ক্ষমতা পাক ফৌজের না থাকায় এই চোরা কারবার ফুলে ফেঁপে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে যখনই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, তখনই পাকিস্তানের এই অবৈধ আন্ডারগ্রাউন্ড মার্কেট আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। একটি আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টে ফাঁস হয়েছিল যে প্রতি বছর প্রায় 8,000 কোটি টাকারও বেশি মূল্যের জ্বালানি অবৈধভাবে পাকিস্তানে পাচার হয়। পাকিস্তানের আসল চেহারা, যেখানে অর্থনীতি দেউলিয়া, সাধারণ সমাজ অপরাধ চক্রের খপ্পরে এবং সরকার নিজস্ব সীমানায় রাজস্ব আদায় করতে ব্যর্থ, তখনই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক চরম কৌতুকপূর্ণ ঘটনা ঘটছে। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে এক ব্যাপক ক্ষমতার রদবদল লক্ষ্য করা গেছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে বর্তমান নীতি নির্ধারকরা হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে প্রশাসনিক ক্ষেত্রে। সম্প্রতি 2026 সালের মে মাসে বাংলাদেশের 12 জন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা, 1 জন অতিরিক্ত সচিব এবং 11 জন যুগ্ম সচিব পাকিস্তানের করাচি এবং লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে 2 সপ্তাহের একটি উচ্চতর কৌশলগত নেতৃত্ব এবং নীতি উদ্ভাবন সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এটি একটি অভূতপূর্ব এবং আত্মঘাতী পদক্ষেপ। যে দেশ নিজেই একটি ব্যর্থ রাষ্ট্র, যার নিজস্ব শাসন কাঠামো ভেঙে পড়েছে, এবং যে দেশ আন্তর্জাতিক আর্থিক মহলে একটি অপরাধপ্রবণ জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত, সেই দেশের কাছ থেকে বাংলাদেশ কোন সুশাসনের পাঠ নেবে? এর আগে বিগত 1.5 দশকে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক একাডেমি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে হাজার হাজার বাংলাদেশি আমলা বিশ্বমানের প্রশিক্ষণ পেয়েছেন। ভারত ও বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার ঐতিহাসিক মিল এবং গণতান্ত্রিক কাঠামো কর্মকর্তাদের আধুনিক শাসন পরিচালনা শেখাতো। কিন্তু ভারত বিরোধিতার অন্ধ মোহে বর্তমান বাংলাদেশ প্রশাসন সেই চুক্তি নবায়ন না করে পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন বাংলাদেশের নিজের পায়ে নিজে কুড়ুল মারা হিসেবে। পাকিস্তান এই প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করে ঢাকাকে একটি সস্তা কূটনৈতিক টোপ দিয়েছে। আমলাতান্ত্রিক ও সামরিক স্তরে পাকিস্তানের এই অনুপ্রবেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাবে তা নিয়ে খোদ ঢাকার সচেতন মহলেই আজ প্রশ্ন উঠছে। যে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ঘরের উনুন জলে চোরাই তেলের ওপর ভরসা করে, যে দেশের আমলারা ফৌজের হাতের পুতুল এবং যার সমাজ প্রতিদিন একটু একটু করে অপরাধের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সে ব্যর্থ পাকিস্তানের শাসকদের মুখে ভারতের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব মানায় না। এটি আসলে নিজেদের আভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার একটা মরিয়া প্রচেষ্টা মাত্র। আর এই ডুবন্ত নৌকায় পা দিয়ে বাংলাদেশ নিজের ভাগ্যে কি ডেকে আনছে তা সময়ই বলবে। ভারত অবশ্য এই বিষয়ে শান্ত এবং উদাসীন। নিজের শক্তির ওপর ভরসা রেখে নতুন দিল্লি এগিয়ে চলেছে বিশ্বের দরবারে। আর এই 2 মৌলবাদী প্রতিবেশী রাষ্ট্র নিজেদের ভুলেই আজ সংকটের আবর্তে পাক খাচ্ছে। পাকিস্তানের এই ভিখারি দশা এবং ভূ রাজনৈতিক খেলা নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন এবং প্রতিবেদনটি বন্ধুদের সাথে শেয়ার করে এই অন্ধকার বাস্তবতার কথা সবাইকে জানিয়ে দিন। নমস্কার, আপনারা দেখছিলেন মাধ্যম।